আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাকিবুল হাসান রোহান, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে নার্ভাস সিস্টেম নিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যদি চ্যাপ্টারটা শুরু করতে যাই তাহলে আমাদের বুঝতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমটা কী অ্যাকচুয়ালি। ওকে, তো নার্ভাস সিস্টেম হচ্ছে একটা চিপ, একটা কন্ট্রোলিং প্রসেস। ওকে, এটা চিপ কন্ট্রোলিং প্রসেস যার মাধ্যমে আমাদের পুরো বডিতে যে সিস্টেমগুলো আছে অ্যান্ড যে অর্গানগুলো আছে সেগুলো কী হয়, কন্ট্রোল হয়। সো আমরা ডেফিনেশন শুরু করি। ডেফিনেশনটা কি? যে নার্ভাস সিস্টেম is the chip controlling process by which all the systems and organs of human body, all the systems and organs of human body are controlled. ওকে, মানে এই একটা সিস্টেম, এই যে সিস্টেমের মাধ্যমে কি হয়, আমাদের বডিতে সবগুলো অর্গান অ্যান্ড সিস্টেমগুলো কন্ট্রোল হয়। তো এটা একটা মানে মোস্ট কমপ্লেক্স অর্গান বলতে পারো, ঠিক আছে, বা একটা কমপ্লেক্স একটা সিস্টেম বলতে পারো। ওকে, আমাদের বডিতে মোস্ট কমপ্লেক্স সিস্টেমটা হচ্ছে এই নার্ভাস সিস্টেমটা। ওকে, এখন আমরা যদি দেখি যে এই নার্ভাস সিস্টেমকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি। সো নার্ভাস সিস্টেম আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি সিএনএস, মিনস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, and PNS, okay, means peripheral nervous system আছে। তো আমরা নার্ভাস সিস্টেমকে কয়টা ভাগে ক্লাসিফাই করতে পারি মেইনলি, এটা হচ্ছে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, এখন হোয়াট ডু উই মিন বাই সিএনএস? তো সিএনএস হচ্ছে নার্ভাস সিস্টেমের একটা ব্রাঞ্চ, ঠিক আছে, যেটা ডিল করে ব্রেইন এবং স্পাইনাল কর্ড নিয়ে অ্যাকচুয়ালি। ওকে, সো সিএনএস ডিল করবে কি নিয়ে? দ্য ব্রেইন অ্যান্ড the spinal cord. Okay, and PNS এটার আবার দুইটা পার্ট আছে, ঠিক আছে। প্রথম পার্টটা হচ্ছে এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম, and the second part is somatic nervous system. Okay, somatic nervous system. এখন আমরা ফার্দার এই অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে আমরা আরও দুইটা পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা যদি এটা একটু ক্লাসিফাই করি দুইটা পার্টে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন কাজ করে? যখন আমাদের হচ্ছে ফ্লাইট অর ফাইটের একটা রেসপন্স তৈরি হয়। হ্যাঁ, যখন তুমি ধরো একটা আমি যদি এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে একটা ফরেস্টে গেছো, একটা বনে গেছো, তোমার সামনে বাঘ দাঁড়ায় আছে, ঠিক আছে, তুমি কী করবা? তুমি কি ওখানে রিল্যাক্স মোডে থাকবা? কখনোই না। তুমি হচ্ছে আইদার হচ্ছে কী করবা, টার্গেটটাকে কী করবা, অ্যাটাক করবা, অথবা তুমি কী করবা, ফ্লাই করবা, ওখান থেকে মানে দৌড় মারবা আর কি। তো এই যে তুমি তোমার সামনে বাঘ দাঁড়ায় আছে, হ্যাঁ, তুমি কী করবা তখন? তখন যে তোমার মানে আসলে তুমি তো দৌড় মারবা, তাই না? তো দৌড় মারার জন্য কেন তুমি দৌড় মারতেছো? বিকজ অফ অ্যাক্টিভেশন অফ দিস নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, তো সিম্প্যাথেটিকের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি কী করো, একটা ইমিডিয়েট অ্যাকশন করো, ঠিক আছে, ফাইট আর ফ্লাইট রেসপন্স করো। অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে খাওয়া দাওয়া করছো, হ্যাঁ, ডিনার করছো অথবা লাঞ্চ করছো, লাঞ্চ করার পরে তুমি হচ্ছে বেডে শুয়ে আছো, তো তোমার কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, কোনো স্ট্রেস নাই, আলটিমেটলি তুমি আরামসে বসে আছো। তো তখন যে নার্ভাস সিস্টেম সময় অ্যাক্টিভেটেড হবে সেটা হচ্ছে কি,
প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ঠিক আছে? এরপরে আসবো, মানে এরপরে যে আমরা টপিকটি আলোচনা করবো সেটা হচ্ছে একটা নিউরনের কী কী স্ট্রাকচার থাকে। ওকে, আমি যদি বলি যে নিউরন, এখন কথা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই নিউরন। নিউরন হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। ঠিক আছে? ফান্ডামেন্টাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এখন এই নার্ভাস সিস্টেম কীভাবে মানে চলে অ্যাকচুয়ালি, নার্ভাস সিস্টেমে চলে অ্যাকচুয়ালি তোমার এই যে নিউরন দ্বারা। ঠিক আছে? আমাদের যেমন হচ্ছে কি, আমাদের হচ্ছে বডিতে যে অর্গানগুলো আছে, যে টিস্যুগুলো আছে, তার ইউনিটটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল। ওকে, আর আমাদের অ্যাকচুয়ালি যে নার্ভাস সিস্টেম যেটা আছে, সেই নার্ভাস সিস্টেম একটা সিস্টেম। ঠিক আছে? এই সিস্টেমের একটা মেইন একটা ইউনিট লাগে, যে ইউনিটের মাধ্যমে তারা মানে কাজ করে অ্যাকচুয়ালি। তো সেই ইউনিটের নাম হচ্ছে নিউরন। ওকে, তো এই নিউরনের কী কী স্ট্রাকচার থাকে আমরা খেয়াল করবো সামনের দিকে। তো যদি আমি একটা নিউরন এখানে রাফলি ড্র করি, কি হয় দেখো তো। যদি এরকম হয়, আমি যদিও খুব একটা আর্ট করতে পারি না, তো একটু ওকে, আগে আমি থ্রলে আর্ট করি, তারপর হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো, এখন হচ্ছে আমরা একটা ডিসক্রাইব করবো কী বলতো, একটা নিউরনের হচ্ছে কী কী স্ট্রাকচার থাকে, সেটা আমরা একটু খেয়াল করি। দেখো, এটা হচ্ছে একটা নিউরনের একটা স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, তো এই নিউরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল এই যে এক্সপ্যান্ডেড একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেল বডি। দেন এই থ্রেড লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় অ্যাক্সন। হ্যাঁ, তো তুমি বলতে পারো একটা নিউরনের দুইটা মানে মেইনলি দুইটা স্ট্রাকচার থাকে। একটা হচ্ছে সেল বডি, আর একটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, এই প্রসেসের মধ্যে একটা মেইন প্রসেস থাকে, সেটাকে বলা হয় অ্যাক্সন। অ্যান্ড বাকি যেগুলো প্রসেস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডেনড্রাইট। ঠিক আছে? কি এগুলো? ডেনড্রাইট। ওকে, তাহলে এগুলো হচ্ছে ডেনড্রাইট। অ্যান্ড এই যে মেইন যে থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাক্সন। আচ্ছা, এখন এই সোমা বা সেল বডি, এই সেল বডির মাঝখানে কিছু স্পেরিক্যাল কিছু স্ট্রাকচার দেখা যায় সাইটোপ্লাজমে। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজেল গ্র্যানিউলস। এগুলো হচ্ছে মেইনলি রাইবোজোমের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? রাইবোজোমের সঙ্গে রিলেটেড। অ্যান্ড এই যে মাঝখানে এটা দেখতে পাচ্ছ কালো আকৃতি, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? সেল নিউক্লিয়াস। ওকে, অ্যান্ড কিছু মাইক্রোফাইব্রিল থাকে, এখানে ফাইব্রিল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউরোফাইব্রিল অ্যাকচুয়ালি, নিউরোফাইব্রিল। অ্যান্ড এগুলোতে দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো সেল লাগে, মানে সেলগুলার, মানে এই অ্যাক্সনের দুই পাশে কী থাকে, সেল থাকে। এই সেলটাকে বলা হয় শোয়ান সেল।
ওকে, Schwann cell। অ্যান্ড এই Schwann সেলের মাঝখানে দেখতে পাচ্ছ একটা ফাঁকা স্পেস, ঠিক আছে? এই ফাঁকা স্পেস, এই সব জায়গায় দেখতে পাচ্ছ ফাঁকা স্পেস। এই ফাঁকা স্পেসগুলোকে বলা হয় হচ্ছে নোড অফ র্যানভিয়ার। হ্যাঁ, নোড অফ র্যানভিয়ার। আচ্ছা, আর এই যে তুমি লাস্টে একটা পার্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? লাস্টে যে পার্টটা থাকে এটাকে বলা হয় এক্সন টার্মিনাল বা টেলোডেন্ড্রিয়া বলতে পারো, টেলোডেন্ড্রিয়া। ওকে, অ্যান্ড তোমার এই তো এটাই হচ্ছে স্ট্রাকচার। অ্যান্ড এই তো এই যে মায়োলিন শীট দেখতে পাচ্ছ, মানে আলটিমেটলি না, অ্যাকচুয়ালি Schwann সেল। হ্যাঁ, এই Schwann সেলের চারপাশে একটা শীট একটা থাকে, মানে শীট দ্বারা তারা কাভার থাকে, এরকম একটা শীট দ্বারা কাভার থাকে। এই শীট থেকে বলা হয় হচ্ছে মায়োলিন শীট। হ্যাঁ, কি বলা হয়? মায়োলিন শীট। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা নিউরনের স্ট্রাকচার। কীভাবে? হ্যাঁ, আমরা একটু আবার ব্রিফলি ডিসকাস করি। সেটা হচ্ছে কি, একটা সেল বডি থাকে, একটা অ্যাক্সন থাকে। হ্যাঁ, তো এই সেল বডিতে কিছু এক্সটেনশন দেখতে পাচ্ছ, এক্সটেনশনগুলো বলা হয় হচ্ছে বলো ডেনড্রাইট। আচ্ছা, এই ডেনড্রাইট অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি কাজটা কি ডেনড্রাইটের? অবভিয়াসলি তারা কী করবে, অ্যাকশন পটেনশিয়াল বা রেসপন্স তারা কী করবে, পাস করবে হচ্ছে সেল বডিতে। ওকে, তারা রিসিভার হিসেবে কাজ করে, অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে? এখন এই অ্যাকশন পটেনশিয়ালটা আলটিমেটলি এই অ্যাক্সনের মাধ্যমে, ঠিক আছে? অ্যাক্সনের মাধ্যমে তারা কোথায় যাবে? আলটিমেটলি টেলোডেন্ড্রিয়া বা অ্যাক্সন টার্মিনালে যাবে। এই অ্যাক্সন টার্মিনাল কী করবে? মানে সিনাপসের মাধ্যমে অন্য একটা নিউরনে এই ইনফরমেশনটা ট্রান্সফার করে দেবে, ঠিক আছে? তারা ট্রান্সফারের জন্য অবশ্যই একটা কী লাগবে? সিনাপস লাগবে। সিনাপস তো অবশ্যই লাগবে, তার সাথে 2টা নিউরন লাগবে। একটা হচ্ছে এই নিউরনটা, যে নিউরনটা আলটিমেটলি ইম্পালস রিসিভ করতেছে, এবং আরেকটা নিউরন যেটাতে কিনা আলটিমেটলি এই ইনফরমেশন বা ইম্পালসটা কী করতেছে? ট্রান্সফার করতেছে। আচ্ছা, তো সিনাপসের আমরা অবশ্যই একটা ছবি দেখব একটু পরে। তো এটা হচ্ছে একটা একটা না মানে নিউরনের একটা স্ট্রাকচার, ঠিক আছে? এখন যদি আমরা একটা সিনাপস দেখতে চাই, মানে আলটিমেটলি সিনাপসটা কেমন হয়ে থাকে, তো সেটা আমরা যদি খেয়াল করি, দেখো একটা সিনাপস মূলত মানে কীভাবে ফর্ম হয়, ঠিক আছে? একটা সিনাপস কীভাবে তৈরি হয়, আমরা যদি জানতে চাই সেটা, তাহলে একটু সিনাপসের কথা বলতে হয়। একটু সিনাপস হচ্ছে একটা ফাঁকা স্পেস, ঠিক আছে? একটা স্পেস formed by two neurons to transmit signals। হ্যাঁ, আচ্ছা, তার 2টা নিউরন দ্বারা আমরা একটা সিনাপস ফর্ম করবো। এই সিনাপসের কাজটা কি? তারা ইনফরমেশন ট্রান্সফার করবে কোত্থেকে, মানে প্রথম নিউরন থেকে দ্বিতীয় নিউরনে। ওকে, তো সেটা কীভাবে হয় আমরা একটু খেয়াল করি। আমি একটু ড্র করার চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে এরকম যে, ধরো এটা হচ্ছে নিউরনের এক্সামটা। হ্যাঁ, আলটিমেটলি আমরা শেষের দিকে আঁকার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে নিউরনের এক্সামের শেষের দিকে একটা ছোট যে একটা টেলোডেন্ড্রিয়া, মানে আলটিমেটলি ছোট একটা কী করলাম, এক্সন টার্মিনাল বা টেলোডেন্ড্রিয়া আঁকার চেষ্টা করলাম। এখন এটা হচ্ছে প্রথম নিউরন, ঠিক আছে? নিউরন 1। এখন আমরা কী করবো? দ্বিতীয় নিউরন আঁকবো। কীভাবে? জাস্ট একটা সিম্পলিফাইড একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় নিউরন, ঠিক আছে? ওই একইভাবে, ঠিক আছে? এটা একটা নিউরনের সেল বডি এখানে ছিল, আলটিমেটলি অ্যাক্সনটা যে এখানে শেষ হয়েছে। এখানেও তাই, এখানে সেল বডি ছিল নিউরনের, আলটিমেটলি অ্যাক্সনটা যে এখানে শেষ হয়েছে। আচ্ছা, এখন আমাদের সিনাপসটা গঠন হচ্ছে কীভাবে, ঠিক আছে? সিনাপসটা গঠন কীভাবে হচ্ছে সেটা আমরা বোঝানোর জন্য দেখো, সেটা আমরা বোঝানোর জন্য কী করবো, কিছু এখানে আইডেন্টিফিকেশন করতে হয়। সিনাপসের যে একটা স্ট্রাকচার আঁকো, তাহলে কিছু আইডেন্টিফিকেশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, দেখো এখানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রিসিনাপটিক নিউরন। এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। ওকে, এবং
মাঝখানে এই প্রথম নিউরন, ফার্স্ট নিউরন অ্যান্ড সেকেন্ড নিউরন, ঠিক আছে? ফার্স্ট নিউরন অ্যান্ড সেকেন্ড নিউরন, এই দুটো নিউরনের মাঝখানে একটা স্পেস দেখতে পাচ্ছ, ফাঁকা স্পেস, ঠিক আছে? এই স্পেসটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি সিনাপস, বাস বলতে পারো সিনাপ অর বলতে পারো সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফট। তাহলে এই যে সিনাপস, সিনাপসের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম নিউরন থেকে আলটিমেটলি ইম্পালসটা বা ইনফরমেশনটা সেকেন্ড নিউরনে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? এখন সেইটা ট্রান্সফারটা কীভাবে হয় সেটা আমরা লাস্টের টপিক দেখব, নিউরো ট্রান্সমিশন কীভাবে হয় সেটা আমরা অবশ্যই খেয়াল করব, কীভাবে প্রসেসটা অ্যাকচুয়ালি হয় আমরা খেয়াল করব। কিন্তু এখন এটা বোঝানো যাচ্ছে যে সিনাপসটা অ্যাকচুয়ালি ফর্ম হয় কীভাবে, ঠিক আছে? দুটো নিউরন, একটা হচ্ছে প্রিসিনাপটিক নিউরন। কেন আমরা প্রিসিনাপটিক বলতেছি? কারণ এই সিনাপসের আগের যে নিউরন এটাকে বলা হয় প্রিসিনাপটিক নিউরন, অ্যান্ড সিনাপসের পরে যে নিউরনটা এটাকে বলা হয় পোস্ট সিনাপটিক নিউরন। ওকে, তো এটা হচ্ছে একটা সিনাপস স্ট্রাকচার, মানে সিম্পলিফাইড একটা স্ট্রাকচার তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এখন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা নিউরন দেখলাম, ঠিক আছে? মানে নিউরনে এখন একটা টাইপ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? মানে কী ধরনের টাইপ হতে পারে এবং কয় ধরনের টাইপ হতে পারে। ওকে, দেখো আমরা নিউরনকে অনেক ধরনের, মানে কয়েক ধরনের, 4 থেকে 5 ধরনের আমরা টাইপে ডিভাইড করতে পারি। এক নম্বর ডিভিশন হচ্ছে দেখতেছে ইউনিপোলার নিউরন, হ্যাঁ, ইউনিপোলার neuron. Number two will be bipolar neuron. Okay. Number three will be pseudo unipolar neuron. Number four will be multipolar neuron. Multipolar neuron আছে। তো আমরা এই 4 ধরনের টাইপে আমরা নিউরনগুলোকে ভাগ করতে পারি। এখন এটা কিসের উপর বেসিস করে? এটা বেসিস করে হচ্ছে নাম্বার অফ প্রসেস, হ্যাঁ, নাম্বার অফ প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা নিউরনকে কয়েকটা টাইপে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইউনিপোলার, বাইপোলার, শিউডো ইউনিপোলার এবং মাল্টিপোলার। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি তারা কি মানে দেখতে কেমন হয় একটু খেয়াল করবো আমরা। ইউনিপোলার মানে কি বোঝা যাচ্ছে? ইউনি মানে ওয়ান, অ্যান্ড পোলার মানে একটা পোল থাকবে, একটা মানে একটা এক্সটেনশন থাকবে। ইউনি হচ্ছে কি ওয়ান, পোল মানে এক্সটেনশন, মানে একটা এক্সটেনশন বা একটা প্রসেস থাকবে, সেটা হচ্ছে ইউনিপোলার। তো সেটা কীভাবে হতে পারে? অবশ্যই একটা সেল বডি থাকবে, সেল বডি থেকে যদি একটা এক্সটেনশন বের হয়, একটা এক্সটেনশন বের হয়েছে, সেটাকে বলা হয় কি ইউনিপোলার, ঠিক আছে? অবভিয়াসলি ডেন্টেড, মানে ডেন্টেড তো না, আলটিমেটলি একটা এক্সটেনশন থাকবে, এটা আলাদা একটা এক্সটেনশন, ঠিক আছে? আচ্ছা, তো যদি সেল বডি থেকে একটা এক্সটেনশন বের হয় সেটাই হচ্ছে তোমার ইউনিপোলার। যদি সেল বডি থেকে দুইটা এক্সটেনশন বের হয়, জাস্ট দুইটা, ঠিক আছে? দুইটা এক্সটেনশন বের হয় বা দুইটা প্রসেস বের হয়, আমরা সেটাকে বলবো বাইপোলার নিউরন। ওকে, একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, বুঝতে পারতেছি। শিউডো ইউনিপোলার, কেন শিউডো বলতেছি? এখানে দেখো বাইপোলার ক্ষেত্রে দুই, বাই মানে টু, অ্যান্ড পোলার মানে দুইটা পোল দেখতে পাচ্ছ। ওকে, ক্লিয়ার। দেন শিউডো ইউনিপোলার, দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ শিউডো, হ্যাঁ, শিউডো কেন বলা হচ্ছে একটু খেয়াল করি। দেখো যখন এই যে সেল বডি ছিল, সেল বডি থেকে প্রাইমারিলি একটা প্রসেসই বের হয়েছিল, ঠিক আছে? সেল বডি থেকে প্রাইমারি একটা প্রসেসই বের হয়েছিল, তারপরে কী হয়েছে? এই একটা প্রসেস থেকে দুইটা আলটিমেটলি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো? দুইটা আলটিমেটলি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। তো যদি একটা সেল বডি থেকে একটা প্রসেস বের হয় এবং প্রসেস হয়ে যায় দুইটা, তখন ওইটাকে আমরা সিউডো ইউনিপোলার বলতেছি। কেন বলতেছি? কারণ সিউডো ইউনিপোলার অ্যাকচুয়ালি, তাহলে বলো তাহলে নিউরনটা অ্যাকচুয়ালি কি ইউনিপোলার, ঠিক আছে? ইউনিপোলার। আচ্ছা, কেন ইউনিপোলার? কারণ এই যে সেলগুলো থেকে একটা মাত্র প্রসেসে বের হয়েছে, মানে এখন আমরা কিন্তু ডিফাইন করতেছি সেল বডি থেকে কয়টা প্রসেস বের হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এগুলোকে ডিভাইড করছি। তো দেখো এখানে প্রাইমারি কী মনে হচ্ছে? সেল বডি থেকে একটা প্রসেস বের হয়েছে, একটা প্রসেস বের হয়ে তোমার হচ্ছে মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দুইটা হয়তো বা পোল আছে, ঠিক আছে? দুইটা মনে হচ্ছে দুইটা পোল, কিন্তু না, এটা হচ্ছে আলটিমেটলি কী হচ্ছে, সেল বডি থেকে একটা যেহেতু তোমার পোল বা একটা এক্সটেনশন বের হয়েছে বা একটা প্রসেস বের হয়েছে যেহেতু, তো আমরা এটাকে বলতেছি ইউনিপোলার। যেহেতু লাগতেছে দুইটার মতো বাইরে থেকে বা অ্যাপারেন্টলি আসতেছে, তো আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে শিউডো।
ঠিক আছে, সে হলো ইউনিপোলার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি বুঝতে পারতেছো? মাল্টিপোলার অনেক থাকবে এবং পোল, মানে অনেকগুলো পোল থাকবে অ্যাকচুয়ালি। যদি এটা সেল বডি হয় অনেকগুলো পোল থাকবে, হ্যাঁ, মাল্টিপোলার। একজন থাকতে পারে এরকম ডেনড্রাইট থাকবে অ্যাকচুয়ালি। আমাদের যে মানুষের, হ্যাঁ, হিউম্যান বডিতে মানে অলমোস্ট ব্রেনে যেগুলো আছে অলমোস্ট ব্রেনের সবগুলোই প্রায় প্রায় ঠিক আছে, অলমোস্ট এই মাল্টিপোলার। ঠিক আছে, মাল্টিপোলার কিছু জায়গায় আছে, কিছু জায়গায় হচ্ছে তোমার ইউনিপোলার, বাইপোলার এবং ট্রিপোলার কিছু জায়গায়। ওকে, তো মোস্ট অফ দ্য ব্রেইন সেলস অফ আর ব্রেইন আর মাল্টিপোলার। ওকে, তো আমরা বুঝলাম যে নাম্বার অফ প্রসেস, এই প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা নিউরনগুলোকে চারটা উপায়ে আমরা কী করতে পারি, ডিভাইড করতে পারি। এখন আমরা যদি আসি, এখন আমরা যদি আসি যে দেখো, এখন যদি আমরা আসি মানে আমরা যে দেখলাম ওটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, প্রসেসের উপর ডিপেন্ড করে। কিন্তু এখন যদি আমরা ফাংশনাল অন দ্য বেসিস অফ ফাংশন, যে ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা নিউরনগুলোকে ক্লাসিফাই করতে যাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে দেখো, এক নম্বর হচ্ছে সেন্সরি neuron, number 2 will be motor neuron, number 3 হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, তো তিনটার অবশ্যই ফাংশন হতো, তাই ওই জন্য আমি ফাংশনাল ক্লাসিফিকেশন বলেছি। এখন সেন্সর নিউরনের আসলে অ্যাকচুয়ালি কাজটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, তো সেটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল এখানে ইউজ করি, সেটা দেখো। তো যদি এটা তোমার হচ্ছে স্কিন হয়, ঠিক আছে, যদি তোমার একটা হাত হয়, যদি তোমার একটা হাত হয়, এই হাতে এটা হচ্ছে স্কিনটা। এখন ধরো তোমার হচ্ছে ব্রেইন হচ্ছে এখানে, ঠিক আছে, তোমার হাত হচ্ছে এটা এখন, এবং এটা স্পাইনাল কর্ড। এখন ধরো তোমার এইখানে হচ্ছে কি করবে, একটা মশা কামড় দিল, ঠিক আছে, একটা মশা কামড় দিল। মশা কামড় দেওয়ার ফলে তোমার যে আলটিমেটলি কী করো তুমি, যে মশাটা তাড়ানোর চেষ্টা করো, তাই না? মানে অলমোস্ট ন্যানো সেকেন্ডের মাঝে তুমি এই কাজটা করো। মশা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে কী করো, তোমার অন্য হাত দ্বারা ওই মশাটাকে তাড়িয়ে দাও। আচ্ছা, কেন এটা হয়? অ্যাকচুয়ালি এই যখন হচ্ছে মশা তোমার স্কিনে বসে এবং কামড় দেয়, তখন এখান থেকে একটা স্টিমুলেশন, ঠিক আছে, বা স্টিমুলাস কী করে, এটা সেম একটা নিউরনের মাধ্যমে, অনেকগুলো নিউরন আছে, আমরা বলতেছি একটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। তো একটা নিউরনের মাধ্যমে কী করে, এই স্পাইনাল কর্ডে আসে, স্পাইনাল কর্ড থেকে আলটিমেটলি তোমার ব্রেনে চলে যায়, ঠিক আছে। তো স্টিমুলাসটা কী হয়, যখন তোমার মশাটা কামড় দিল তোমার হাতে, কী হলো, স্টিমুলাসটা নিউরনের মাধ্যমে কী হলো, তোমার ব্রেনে চলে গেল। তো এই যে নিউরনগুলোর মাধ্যমে বা যে নিউরনের মাধ্যমে তোমার এই যে তোমার স্টিমুলাসটা, মশা কামড়ের যে স্টিমুলাস, সেই স্টিমুলাসটা তোমার মানে পেরিফেরি, এটা তো হাত থেকে পেরিফেরি, তাহলে হাত থেকে মানে পেরিফেরি থেকে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে, ব্রেনের দিকে যাচ্ছে। তো সেই নিউরনটাকে বলা হয় সেন্সর নিউরন। সেন্সর নিউরন মানে কী করবে, সেন্সর মানে রিসিভ করবে, কি রিসিভ করবে, ইম্পালস রিসিভ করবে, ঠিক আছে। তাহলে যে নিউরনের মাধ্যমে তোমার হচ্ছে ইম্পালসটা রিসিভ করতেছে বাইরে যে স্টিমুলাস, তো সেই নিউরনটাকে বলতেছি আমি মানে সেন্সরি নিউরন, ঠিক আছে। সেন্সরি মানে কি, রিসিভিং, হ্যাঁ, রিসিভিং নিউরন, স্টিমুলাস রিসিভিং নিউরন হচ্ছে তোমার সেন্সরি নিউরন। এখন এই তোমার হচ্ছে মশাটাকে তাড়ানোর জন্য কী করো, তুমি হাতটাকে সরিয়ে দাও বা অন্য হাত দ্বারা কী করো, ওই মশার উপর একটা চাপ দাও, মানে মশাকে তাড়ানোর চেষ্টা করো। কীভাবে হয়, ব্রেইন থেকে একটা কমান্ড আসে, হ্যাঁ, ব্রেইন থেকে তখন আলটিমেটলি যখন স্টিমুলাস তোমার ব্রেনে গেল, হ্যাঁ, ব্রেইন তখন বুঝতে পারছে যে হ্যাঁ, আমার মশা কামড় দিয়েছে, আমাকে এখন তাড়াতে হবে। কীভাবে হয়, এখন এই ব্রেইন থেকে কিছু মানে সিগন্যালটা, ব্রেইন থেকে এই যে কমান্ড সিগন্যালটা ওকে তাড়াইতে হবে, এই সিগন্যালটা আসে কিছু নার্ভের মাধ্যমে বা কিছু, হ্যাঁ, নিউরনের মাধ্যমে। সেই নিউরনের মাধ্যমে এসে আলটিমেটলি তুমি কী করো, মশাটাকে তাড়িয়ে দাও। তো যে নিউরনের মাধ্যমে ব্রেইন থেকে কমান্ডটা তোমার আলটিমেটলি মশা বা পেরিফেরির দিকে বা স্টিমুলাসের দিকে চলে গেল, সেই নিউরনটাকে বলা হয় মোটর নিউরন, হ্যাঁ, মোটর নিউরন। তো যে নিউরনের মাধ্যমে তোমার মানে ইম্পালসটা বা সেন্সরি স্টিমুলেশনটা বা ইনফরমেশনটা তোমার আলটিমেটলি ব্রেনে গেল, সেটা হচ্ছে সেন্সরি নিউরন।
সেন্সর নিউরন, এবং যে নিউরনের মাধ্যমে তুমি আলটিমেটলি ব্রেইন থেকে তোমার কমান্ডটা আলটিমেটলি কি আসলো, এই পেরিফেরি থেকে আসলো, বা তোমার মশা তাড়ানোর জন্য যে কমান্ডটা আসলো কার মাধ্যমে, যে নিউরনের মাধ্যমে, সেটা হচ্ছে তোমার মোটর নিউরন। ওকে, আচ্ছা, এখন ইন্টারনিউরন বুঝতে গেলে তোমাকে স্পাইনাল কর্ডে একটা সেকশন বুঝতে হবে। স্পাইনাল কর্ড, যদি যদি এটা একটা স্পাইনাল কর্ড হয়, দেখো, যদি এটা স্পাইনাল কর্ড হয়, ওকে, যদি এটা স্পাইনাল কর্ড হয়, এখন স্পাইনাল কর্ডের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, ঠিক আছে? এটা বলে পোস্টেরিয়র হর্ন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেন্ট্রাল ক্যানাল, এবং এটা অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র আসপেক্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র আসপেক্ট। আচ্ছা, এখন এই যে বললাম যে সেন্সরি নিউরনটা আলটিমেটলি পেরিফেরি থেকে যে স্পাইনাল কর্ডে প্রবেশ করে, সেটা কিসের মাধ্যমে বা কোন দিক থেকে প্রবেশ করে? তারা প্রবেশ করে অ্যাকচুয়ালি এই পোস্টেরিয়র হর্ন দিয়ে, ঠিক আছে? পোস্টেরিয়র হর্ন দিয়ে তোমার হচ্ছে কী করে, এই স্পাইনাল কর্ডে তারা এন্টার করে, ঠিক আছে? এন্টার করলো, ভালো কথা। এটা হচ্ছে মনে করো সেল বডি, এটা হচ্ছে, এটা মনে করো সেল বডি, মানে সেন্সরি নিউরনের সেল বডি, এবং তার এই যে অ্যাকশনটা কোথায় আসলো, এই পোস্টেরিয়র হর্নে, ডরসাল হর্নে কী হলো, চলে আসলো। চলে আসার পরে তোমার ছোট্ট একটা নিউরনের সঙ্গে তারা কানেক্টেড হয়, বুঝতে পারছো? এখানে একটা ছোট নিউরনের সঙ্গে তারা কানেক্টেড হয়, এবং পরে আরেকটা নিউরন কী করে, বের হয়ে আসে। এটা হচ্ছে সেল বডি, সেকেন্ড থার্ড নিউরন, হ্যাঁ, এটা ফার্স্ট নিউরন, এটা সেকেন্ড নিউরন, এটা হচ্ছে থার্ড নিউরন। ওকে, এখন আমরা যে বলছিলাম যে তোমার হচ্ছে যেটা মশা যে কামড় দিয়েছে, হ্যাঁ, সেখানে কামড় দিয়েছে, সেখানে তোমার একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর থেকে স্টিমুলাসে তোমার এই নিউরনে আসছে, হ্যাঁ। এই নিউরনে যখন আসলো স্টিমুলাসটা, তখন আলটিমেটলি ইম্পালসটা এই নিউরন থেকে চলে কোথায় গেল, এই সেকেন্ড নিউরনে গেল। এই যে ছোট নিউরন দেখতে পাচ্ছ, এই সেকেন্ড নিউরনে চলে গেল। সেখান থেকে অ্যাকচুয়ালি ইম্পালসটা কোথায় আসলো, এই মোটর নিউরনে, ঠিক আছে? এটা কি নিউরন? মোটর নিউরন, ঠিক আছে? মোটর নিউরনের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার ওই রেসপন্সের একটা, মানে ওই স্টিমুলাসের, মানে এগেনস্টে একটা রেসপন্স দেওয়া, ওই স্টিমুলাসের এগেনস্টে একটা কী দাও, রেসপন্স দাও। এখন এই যে দেখতে পাচ্ছ যে নিউরনটা এই সেন্সরি নিউরন এবং মোটর নিউরনকে কানেক্ট করে রাখছে, সেই নিউরনটাকে বলা হয় ইন্টারনিউরন, ঠিক আছে? তারা এই স্টিমুলাসটা কী করে, স্টিমুলাসটাকে প্রসেসিং করে, ঠিক আছে? তো প্রসেসিং করার পরে কী করে, এই মানে ইনফরমেশনটা কোথায় দেয়, এই মোটর নিউরনে দেয়। তখন আলটিমেটলি কী করে, তোমার হচ্ছে অন্য হাত দ্বারা বা ওই হাত তুমি সরানো, ওই মানে স্টিমুলাস থেকে, মানে যেখানে তোমার কামড় দিচ্ছে, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি একটা রিফ্লেক্সের মতো সম্পন্ন হয়। ওকে, এই রিফ্লেক্সের মাধ্যমে মানে উইদিন ন্যানো সেকেন্ডের মাঝে তুমি এটা করে ফেলো, যখনই কামড়তে তখন তুমি সরাই ফেলো, ঠিক আছে? এটা খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মাধ্যমে সম্পন্ন হয়। আচ্ছা, তো বুঝলা ইন্টারনিউরন হচ্ছে কী করবে, প্রসেস করবে অ্যাকচুয়ালি। কী প্রসেস করবে, ওই ইনফরমেশনটা প্রসেস করবে। কোন ইনফরমেশন? যে ইনফরমেশনটা তোমার হচ্ছে মশা বাইট করার কারণে বা মশা কামড় দেওয়ার মাধ্যমে তুমি আলটিমেটলি সেন্স করতে পারছো, এই তোমার হচ্ছে ইন্টারনিউরন সেটাই করবে, ঠিক আছে? এই ইনফরমেশনটা কী হলো, মশা কামড়ের যে ইনফরমেশনটা চলে আসলো এখানে, আলটিমেটলি সেই ইনফরমেশনটা তোমার মোটর নার্ভের মধ্যে পাঠিয়ে দিল। সেই মোটর নার্ভ কী করলো, তোমার আলটিমেটলি মশা তাড়ানোর জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটাই করলো। এটা হচ্ছে ফাংশনালি আমরা যে নিউরনগুলো ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে কাজগুলো, মানে ফাংশনের উপর ডিপেন্ড করে কয় ধরনের নিউরন পাওয়া যায় সে দেখলাম, সেন্সরি, মোটর, ইন্টারনিউরন। ওকে, এখন আমরা যদি দেখি যে যে নার্ভাস সিস্টেমকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। আমি তো বলছিলাম না, ফার্স্টে বলছিলাম যে নার্ভাস সিস্টেমটা দুইটা ভাগ করতে পারি, সিএনএস এবং পিএনএস। এখন আমরা সিএনএস কে নিয়ে কিছু আলোচনা করি। সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে ভাগ করতে পারি বলতে কি বোঝাচ্ছি, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট, একটা হচ্ছে দ্য ব্রেইন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। ওকে, এখন আমরা যদি ব্রেন নিয়ে কিছু আলোচনা করি, ব্রেনে যদি কিছু আমরা ই করতে পারি, সেটা দেখো,
ব্রেন। এখন আমরা দেখব ব্রেনের হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখব। হ্যাঁ, এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা দেখব। দেখো যদি আমি একটা ব্রেন এখানে আর্ট করার চেষ্টা করি, জাস্ট ধরে নাও আর কি, যদিও খুব একটা ভালো হয়নি। হুম? ধরে নাও এটা একটা ব্রেন, ঠিক আছে? এখন ব্রেনে কিছু পোল আছে, কিছু লোব আছে, হ্যাঁ, কিছু ক্যারেক্টারিস্টিক আছে। আমরা কীভাবে একটু দেখি কী করা যায়। আচ্ছা, আমরা এক্সপ্লেন করবো এগুলো। দেখো, ব্রেনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, ব্রেনটাকে আমরা কটা ভাগ করতে পারি? তিনটে ভাগ। এটা হচ্ছে ফোর ব্রেন, সেকেন্ড হচ্ছে মিড ব্রেন, নাম্বার থ্রি এটা হচ্ছে কি হাইন্ড ব্রেন। তিনটা, ঠিক আছে? ফোর ব্রেন, মিড ব্রেন এবং হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর ব্রেনটা কি অ্যাকচুয়ালি? ফোর ব্রেন হচ্ছে তোমার আলটিমেটলি যে সবচেয়ে বড় যে এক্সপ্যান্ডেড যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সবচেয়ে বড় যে স্প্যান্ডেড, এই বড় যে স্প্যান্ডেড স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি তোমার ফোর ব্রেন। ওকে, ফোর ব্রেন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সেরিব্রাল কর্টেক্স থেকে, কর্টেক্স থেকে আলটিমেটলি মিড ব্রেন পর্যন্ত এটা বলা হয় কি ফোর ব্রেন, মানে সবচেয়ে বড় স্ট্রাকচার ফোর ব্রেন। অ্যান্ড মিড ব্রেন, সেই মিড ব্রেনটা হচ্ছে খুব মানে ছোট একটা স্ট্রাকচার, ঠিক আছে? মিড ব্রেনটা অ্যাকচুয়ালি আমাদের দেখার জন্য এবং তোমার হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে সেটা সম্পন্ন করে। এবং যে হাইন্ড ব্রেন যেটা দেখতে পাচ্ছ, এই হাইন্ড ব্রেনকে আমরা আরও তিনটা, হাইন্ড ব্রেনের পার্ট কয়টা বলতো? হাইন্ড ব্রেনের পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে মিড ব্রেন, সরি, এটা হচ্ছে সেরেবেলাম, নাম্বার টু উইল বি পন্স, এটা হচ্ছে তোমার হচ্ছে মিডালা, মিডলা অবলঙ্গটা। ওকে, তাহলে হাইন্ড ব্রেনের পার্ট কয়টা দেখো তো? হাইন্ড ব্রেনের পার্ট হচ্ছে তিনটা। এটা হচ্ছে সেরেবেলাম, হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। আচ্ছা, তো আমরা যদি ব্রেনটাকে এক্সটার্নালি কীভাবে মানে কয়টা লোবে ভাগ করা যায়, আমরা শুধু যদি সেটা খেয়াল করি, দেখো যদি, হ্যাঁ, এইটা হচ্ছে এইটুকু পর্যন্ত, হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার ফ্রন্টাল লোব বলা হয়, ফ্রন্টাল লোব। দেন এইখান থেকে যদি আমি একটা লাইন টানি এভাবে, এটা হচ্ছে কি সবচেয়ে পেছনে যেটা, সেটা হচ্ছে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোব। এবং এই যে দেখতে পাচ্ছ এইটুকুর মাঝে যে এই পোর্শনটা, এই অংশটা, এটাকে বলা হয় প্যারাইটাল লোব। এবং এই যে এক্সপ্যান্ডেড দেখতে পাচ্ছ লোবটা, হ্যাঁ, এই অংশটাকে বলা হয় টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব। ওকে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, মানে চারটা লোবে ভাগ করতে পারি আমরা আমাদের ব্রেনকে। এবং এই যে ফার্স্ট মানে এই দুটা এলিভেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন স্টেম, ব্রেন স্টেমের মাঝে সামনে যে দুটো এলিভেশন দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে পন্স, সেকেন্ডটা হচ্ছে মিডালা, মেডুলা অবলঙ্গাটা। ওকে, মিডুলা অবলঙ্গাটা। আর এই যে দেখতে পাচ্ছ এই যে মানে পেছনের দিকে যে ছোট একটা মানে স্পেরিক্যাল স্ট্রাকচার থাকে, সেই স্পেরিক্যাল স্ট্রাকচারটাকে বলা হয় সেরেবেলাম, সরি, সেরেবেলাম। ওকে, আর এখান থেকে দেখতে পাচ্ছ এই যে আমাদের হাইন্ড ব্রেনের নিচ থেকে যে লম্বা একটা স্ট্রাকচার চলে গেছে, সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সম্পূর্ণ দেখানো হয়নি, জাস্ট উপরে পোর্শনটাকে দেখানো হয়েছে, স্পাইনাল কর্ড। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ব্রেনটা কীভাবে ডিভাইডেড আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা যদি আরও একটা লাস্ট টপিক আমাদের আজকে, সেটা হচ্ছে
লাস্ট টপিক হচ্ছে আজকে নিউরো ট্রান্সমিশন। নিউরো ট্রান্সমিশন নিউরো ট্রান্সমিশন ওকে। নিউরো ট্রান্সমিশন কী বলতো? নিউরো ট্রান্সমিশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা নিউরন আরেকটা নিউরন নিজেদের মধ্যে কী করে কমিউনিকেট করে, ঠিক আছে? প্রসেস by which one neuron communicate with another neuron। তার মানে একটা নিউরন কমিউনিকেট করবে আরেকটা নিউরনের সাথে, ওকে। আমরা যদি একটু স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি, ড্র করার চেষ্টা করি, দেখো আগের মতো আমরা যে সিনাসটা ড্র করছিলাম সে একই রকম একটা স্ট্রাকচার দেখতে পাবো আমরা। এইটা ঠিক আছে। আমরা জাস্ট একটু আগের আমরা যেটা দেখছিলাম এই যে আগের যে আমরা সিনাসটা ড্র করেছিলাম সেটা রাখলাম, সেটার মাধ্যমে আমরা কী করবো এই নিউরো ট্রান্সমিশনটা এক্সপ্লেন করবো। দেখো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি যে এই প্রথম নিউরনে বা ফার্স্ট নিউরনে বা প্রি সিনাপটিক নিউরন আর এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। তো এটা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন, এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। তো ট্রান্সমিশনটা হবে কোন দিক থেকে কোন দিক দিয়ে মানে কোন দিক থেকে কোন দিকে ট্রান্সমিশনটা কোন দিক থেকে কোন দিকে হবে? এই প্রি সিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনের দিকে হচ্ছে ট্রান্সমিশনটা হবে, ঠিক আছে? কীভাবে হবে সেটা দেখবো আমরা। দেখো আমাদের এই প্রি সিনাপটিক নিউরনে টার্মিনালে কিছু স্পেশাল কিছু স্ট্রাকচার থাকে, সেগুলো কি কিছু ভেসিকল থাকে, বুঝতে পারছো? এই টার্মিনাল নবে টার্মিনাল নবে কিছু স্ট্রাকচার থাকে, এইরকম বলা হয় ভেসিকল। সেই ভেসিকলে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, কী থাকে? কিছু নিউরো ট্রান্সমিটার থাকে। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ নিউরো ট্রান্সমিটার? নিউরো ট্রান্সমিটার হচ্ছে এগুলো মানে কেমিক্যাল সাবস্টেন্সেস যার মাধ্যমে কী হয় তোমার নিউরো ট্রান্সমিশনটা কমপ্লিট হয়। এখন নিউরো ট্রান্সমিশনটা কীভাবে হবে? দেখো যখন এই একজনে বা যখন প্রিসিনাপটিক নিউরনে অ্যাকশন পটেনশিয়ালটা আসে, অ্যাকশন পটেনশিয়াল আসার কারণে সেখানে দেখো এখানে কিছু ফিজিওলজিক্যাল বা কনফরমেশনাল চেঞ্জ হয়। কীভাবে? দেখো এই যে তোমার সিনাপটিক নব, এখানে কিছু রিসেপ্টর থাকে বা চ্যানেল থাকে, এখানে কিছু কী থাকে? চ্যানেল থাকে। কী চ্যানেল এগুলোকে বলা হয়? এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। কী থাকে? ক্যালসিয়াম চ্যানেল। আচ্ছা, যখন অ্যাকশন পটেনশিয়ালটা আসে তখন এই সিনাপস মানে এই বাইরে থেকে সেলের বাইরে থেকে অনেক অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম এই তোমার এই সিনাপটিক নবে প্রবেশ করে। অনেক অনেক ক্যালসিয়াম কী করে এই সিনাপটিক নবে প্রবেশ করে বাইরে থেকে। ক্যালসিয়াম কী বলে প্রবেশ করলো কোথায়? আলটিমেটলি ক্যালসিয়াম কিন্তু প্রবেশ করছে কোথায়? এই তোমার হচ্ছে সিনাপটিক টার্মিনালে কী করলো মানে প্রিসিনাপটিক নিউরনে এখানে কী করলো প্রবেশ করলো ক্যালসিয়াম। কখন? যখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা চলে আসে। যখন অ্যাকশন পটেনশিয়াল না ছাড়া কখনোই কিন্তু নিউরো ট্রান্সমিশন কমপ্লিট হবে না। অবশ্যই নিউরো ট্রান্সমিশন সম্পন্ন হওয়ার জন্য অ্যাকশন পটেনশিয়ালটা প্রয়োজন। আচ্ছা, যখনই অ্যাকশন পটেনশিয়ালটা আসলো বাইরে থেকে অনেক অনেক বেশি পরিমাণ ক্যালসিয়ামটা কিন্তু কোথায় প্রবেশ করলো? এখানে প্রবেশ করলো। যখন এখানে প্রবেশ করলো তোমার এই যে অনেকগুলো কিন্তু ভেসিকল আছে, হ্যাঁ ভেসিকলে কী আছে? নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটারগুলো আলটিমেটলি এই সিনাপসে কী হয়? ট্রান্সফার হয়, মানে এই ভেসিকল থেকে কী হয়? সিনাপসে ট্রান্সফার করে দেয়। কখন? যখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা আসলো, ক্যালসিয়াম প্রবেশ করলো এবং আলটিমেটলি ওই ভেসিকলগুলো কী করলো? এই নিউরো ট্রান্সমিটারগুলো এখানে ছেড়ে দিল, মানে রিলিজ করে দিল আর কি। কোথায়? সিনাপটিক ক্লিয়ারটা রিলিজ করে দেয়। আচ্ছা, যখনই রিলিজ করলো নিউরো ট্রান্সমিটারগুলো, দেখো এই পোস্ট সিনাপটিক যে নিউরন দেখতে পাচ্ছ এটার এখানে কিছু রিসেপ্টর থাকে, বুঝতে পারছো? এখানে কিছু রিসেপ্টর থাকে, ওকে। এখানে কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে যে এই নিউরো ট্রান্সমিটারগুলো কী হলো? এই নিউরো ট্রান্সমিটারগুলো এখানে বাইন্ড করে, মানে বসে আর কি, হ্যাঁ। নিউরো ট্রান্সমিটারগুলো এখানে কী করে? বাইন্ড করে।
যখনই এই নিউরোট্রান্সমিটারগুলো মানে সিনাপসে থাকা যে নিউরোট্রান্সমিটার আছে সেগুলো যখন এই রিসেপ্টরে বাইন্ড করে, পোস্ট সিনাপটিক রিসেপ্টর যখন বাইন্ড করে তখন আলটিমেটলি অনেক 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 সোডিয়াম ওই চ্যানেলের মাধ্যমে কী করে এই পোস্ট সিনাপটিক নিউরনের যে অ্যাক্সন টার্মিনাল এখানে প্রবেশ করে। বুঝতে পারছেন? যখনই ট্রান্সমিটারগুলো এখানে বাইন্ড করে, রিসেপ্টরে বাইন্ড করে, তখন অনেক অনেক বেশি পরিমাণ সোডিয়াম কী করে এই পোস্ট সিনাপটিক নিউরনে এন্টার করে। যখনই এন্টার করে তখন আলটিমেটলি এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার কারণে এই ইম্পালসটা এই নিউরন থেকে এই নিউরনে ট্রান্সমিট হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিশনের প্রসেস। ঠিক আছে? তো আমি যদি একটা ব্রিফ করি, নিউরো ট্রান্সমিশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে ইনফরমেশন প্রথম নিউরন থেকে দ্বিতীয় নিউরন ট্রান্সফার হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে কিসের মাধ্যমে ট্রান্সফার হয়? এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ইনফরমেশনটা প্রথম থেকে দ্বিতীয় নিউরনে ট্রান্সফার হয়ে যায়। সেটা কীভাবে? দেখো, যখন হচ্ছে প্রথম নিউরনে বা প্রিসিনাপটিক নিউরনে অ্যাকশন পটেনশিয়ালটা আসে, তখন বাইরে থেকে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম এই প্রিসিনাপটিক নবে প্রবেশ করে। যখন এই ক্যালসিয়ামগুলো প্রবেশ করলো তখন আলটিমেটলি এখানে থাকা যে ভেসিকলগুলো আছে, সেই ভেসিকলে যে নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো কী হয়, আলটিমেটলি এই যে মেমব্রেন আছে এই মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার কারণে ওদের মাঝে থাকা যে নিউরোট্রান্সমিটার যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো এখানে সিনাপটিক লেফটে রিলিজ করে দেয়। যখনই রিলিজ করে দেয় তখন এই নিউরোট্রান্সমিটারগুলো, হ্যাঁ, যখন এই নিউরোট্রান্সমিটারগুলো আলটিমেটলি এই পোস্ট সিনাপটিক নিউরনের যে রিসেপ্টর আছে সেখানে বাইন্ড করে। যখনই বাইন্ড করলো তখন এই ক্লেফটে থাকা অনেক অনেক পরিমাণ যে সোডিয়াম আছে, সেই সোডিয়ামগুলো কী করলো, আলটিমেটলি ভিতরে প্রবেশ করলো, মানে পোস্ট সিনাপটিক নিউরনের যে নব আছে সেই নবের ভিতরে প্রবেশ করলো। যখনই সোডিয়ামগুলো এখানে ভিতরে প্রবেশ করলো তখন আলটিমেটলি একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যায়। হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার মাধ্যমে এই আমাদের যে ইনফরমেশনটা প্রথম নিউরন থেকে তৃতীয় নিউরনে ট্রান্সফার হয়ে যায়। বুঝতে পারছো? এইভাবেই হচ্ছে নিউরো ট্রান্সমিশনটা সম্পন্ন হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে সবসময় কি এই তোমার নিউরোট্রান্সমিটারগুলো এখানে থাকবে, মানে এই সিনাপটিক লেভেলে থাকবে না? কিন্তু এতে কিন্তু আবার হচ্ছে ডিকম্পোজিশন আছে। কীভাবে হয়? তিনটা প্রসেস হয়। এক নম্বর হচ্ছে তারা আবার হচ্ছে ব্যাক করে। ঠিক আছে? যখন মানে এক্সেস যে নিউরোট্রান্সমিটারগুলো এখানে থাকে সেগুলো কী করে আবার এই প্রিসিনাপটিক টার্মিনালে ব্যাক করে যায়। ঠিক আছে? ব্যাক করে কী হয়, আবার ওইভাবে কী হয়, এখানে সিনাপটিক ভেসিকলে প্রবেশ করে, আবার এইভাবে রিলিজ হয়, আবার ব্যাক করে, আবার প্রবেশ করে, আবার রিলিজ হয়। এভাবে তোমার হচ্ছে রিসাইক্লিং হতে থাকে। বুঝতে পারছো? অ্যান্ড নাম্বার 2, যেভাবে তারা মানে ডিকম্পোজ হয়ে যায় সেটা হচ্ছে তারা ডিফিউজড আউট হয়ে যায়। এখান থেকে সিনাপটিক লেভ থেকে বাইরে চলে যায়। এটা হচ্ছে ডিফিউজড আউট। এবং নাম্বার 3, দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রসেসটা যার মাধ্যমে এই নিউরোট্রান্সমিটার এখান থেকে ভ্যানিশ হয়ে যায় সেটা হচ্ছে এখানে একটা এনজাইম থাকে। ঠিক আছে? এখানে একটা এনজাইম থাকে। সেই এনজাইমের মাধ্যমে কী হয়, এই নিউরোট্রান্সমিটারগুলো ব্রেক ডাউন হয়ে যায়। যখন নিউরোট্রান্সমিটারগুলো ব্রেক ডাউন হয়ে যাবে, মানে ভেঙে যাবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি তারা এই পোস্ট সিনাপটিক নিউরনের যে রিসেপ্টরগুলো আছে এগুলোর সঙ্গে কিন্তু বাইন্ড হতে পারবে না। যখন বাইন্ড হতে পারবে না তখন তো আলটিমেটলি এখানে কোনো রেসপন্স যাবে না। বুঝছো নাই? যখন বাইন্ড হতে পারবে না তখন তো আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, আলটিমেটলি এই ট্রান্সমিশনটা হবে না। বুঝতে পারছো? তো যখন এই নিউরোট্রান্সমিটারগুলো এই এনজাইম দ্বারা ব্রেক ডাউন হয়ে যায় তখন আলটিমেটলি এই ট্রান্সমিশনটা আর সম্পন্ন হয় না। তখন পুরোটাই বন্ধ হয়ে যায়। তো এই ৩টার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ট্রান্সমিশনটাকে ব্লক করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে নিউরো ট্রান্সমিশন। সো আজকে আমরা কী টপিকস নিয়ে আলোচনা করলাম? একটা হচ্ছে কি বলতো, ইন্ট্রোডাকশন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করলাম, নার্ভাস সিস্টেম ইন্ট্রোডাকশন। আর একটা হচ্ছে কী করছেন বলতো, যে এখানে দেখো, ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করছি, সেকেন্ড হচ্ছে নিউরন আলোচনা করছি, ফান্ডামেন্টাল ইউনিট। নাম্বার 3 হচ্ছে সিনাপস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, সিনাপস নিয়ে আলোচনা করছি। নাম্বার 4 হচ্ছে কয়টা টাইপ আছে, প্রসেসের উপর ডিপেন্ড করে কয়টা টাইপে ভাগ করা যায় নিউরনকে। অ্যান্ড নাম্বার 5, এখানে দেখো ফাংশনের উপর ডিপেন্ড করে কয়টা আমরা ভাগে ভাগ করতে পারি নিউরনকে। হ্যাঁ, এবং আমরা বোঝাইছি কীভাবে, হ্যাঁ, সেন্সর নিউরন, মোটর নিউরন এবং হচ্ছে ইন্টারনিউরন কাজ করে সেটা বোঝাইছি। দেন সিএনএস কীভাবে, আমরা সিএনএসে কীভাবে কয়টা পার্ট আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, হ্যাঁ, ব্রেনের কী পার্ট আছে আমরা এক্সপ্লেন করছি। এবং লাস্টলি আমাদের নিউরো ট্রান্সমিশন খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সিকিউরিটি আসতে পারে। প্রসেসটা খুব ভালোভাবে মনে রাখবা, কীভাবে কী হয় এগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করছি। আচ্ছা,
তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ? ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।